পর্যায়ে প্রাইম মিনিস্টার মোদি বলছিলেন যে তারা 400 বেশি আসন পাবেন আপনারা, সেইখানে এনডিএ 300 আসনও পান নাই। তো সেইটা কি পরিষ্কার করে না যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই মানুষ ভোট দিল, নাকি কি পরিষ্কার করে আসলে সায়ন্তন বসু? না, আমাদের টার্গেট ছিল 400, আমাদের টার্গেট ছিল 400-র উপর, মোর দ্যান 400। আমরা পাইনি। এ তো সব নির্বাচনেই কার্যকর্তাদেরকে উজ্জীবিত করার জন্য, ক্যাডারদের একটা এনথুসিয়াজমে আনার জন্য নেতারা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন মোর দ্যান 400, বিভিন্ন সময় বলেছেন। এতে কোনো এর মানে 400 পেতেই হবে। টার্গেট আমাদের 400। আমরা পরীক্ষা দিই 100 তে 100 পাওয়ার জন্য, কিন্তু আমরা 80ও পাই, 85ও পাই, 90ও পাই, 70ও পাই। পরীক্ষা দিয়ে তো একটু কাজেই আমার মনে হয় না, পরীক্ষা দিয়ে একটু বুঝতে পারি না 90 পাবো কিনা, নাকি মানে এই বোঝাটা ভুলও হইতে পারে। না, সেটা আমাদের বোঝা ছিল যে এরকম হবে না। অন্য কেউ বুঝুক না বুঝুক, বিজেপি পার্টির যারা লিডারশিপ তারা জানতেন। আর একটা যেটা বিষয়, সেটা হচ্ছে 10 বছর সরকার থাকলে একটা স্বাভাবিক অ্যান্টি ইনকামবেন্সি জন্ম নেয়, অন্তত কেন্দ্রীয় সরকার থাকলে। যে কারণে তৃতীয়বার কেউ প্রধানমন্ত্রী আমাদের দেশে কন্টিনিউয়াসলি হতে পারেননি। 3বার প্রধানমন্ত্রী অনেকে হয়েছেন, শ্রীমতী জওহরলাল নেহরুকে বাদ দিলে শ্রীমতী ইন্দিরা গান্ধীকেও 3বার হয়েছেন, কিন্তু কন্টিনিউয়াস হতে পারেননি। কাজেই এই অ্যান্টি ইনকামবেন্সিটা যে কাউন্টার করে এত সিট আনতে পেরেছেন, আমার কাছে তো সেটাই বড় বিষয়, এটাই বিশাল জিনিস। তার জন্য আমরা খুশি। ওকে, সায়ন্তন বসুর কাছে আবার আসবো। আমি একটু জয়প্রকাশ মজুমদারের কাছে আসতে চাই। জয়প্রকাশ মজুমদার, এবার আমরা মানে আমরা যদি ভারতীয় গণমাধ্যমের বিবেচনা করি, ভারতীয় গণমাধ্যম কিন্তু ইলেকশন ডেতে যখন রেজাল্ট আনফোল্ড করতে শুরু করেছিল, তখন এটাকে একটা থ্রিলার ডে বলছিল যে মানে এমন কিছু ঘটতে যাচ্ছে, বা আপনারাও আমরা দেখেছি যে অনেক খুশি, আপনারা এটাকে জনতার বিজয় বলেছেন। কিন্তু পরিষ্কার সায়ন্তন বসু তো ফ্যাক্ট ফিগার দিয়ে বললেন। আমি একটু যদি সামারাইজ করি, 240টি আসন বিজেপি একাই পেয়েছে, জোটবদ্ধভাবে পেয়েছে 290, 91, 92টি আসন। সেই ক্ষেত্রে মানে মানে কেন এরকম একটা ভাইব আমরা পাইলাম যে তৃণমূল কংগ্রেস বা বিরোধী দলীয় জোট, যেটাকে আমরা আইএনডিআইএ বা ইন্ডিয়া বলছি, তারা জিতেছে? মানে এটা কেন, মানে এই আনন্দটা কেন আসলে? না, অনেকদিন পর বিজেপি কথাটা শুনলাম, সায়ন্তন বাবুর কাছ থেকে শুনে আমার ভালো লাগলো যে বিজেপি জিতেছে। কারণ গত 1 বছর ধরে আমরা শুধু শুনে এসেছি মোদী সরকার, আগলাবার মোদী সরকার, কে জিতবে, মোদী জিতবে, এবং সম্পূর্ণটা মোদীময় ছিল, বিজেপি নয়। বিজেপি সরকার বলেনি কেউ, এবং এনারা শুধু মোদীর ব্যাপার ছিল। সব থেকে বড় কথা যেটা হয়েছে, আগলাবার মোদী সরকার হয়নি, হয়েছে এনডিএ সরকার। এটা হচ্ছে সব থেকে বড় ডাইকোটমি, এবং এটা মানা বা গেলা বা হজম করা সব থেকে বেশি যদি কারুর কষ্টকর হয়, সেটা স্বয়ং নরেন্দ্র মোদীর হচ্ছে। কারণ তিনি সবসময় 2001-এর সময় থেকে, গুজরাটে থাকার সময় থেকে, তার যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, তিনি সবসময় একাধিপত্যেই বিশ্বাস করেছেন, চালিয়েছেন। এই প্রথম তাকে একটা কোয়ালিশন গভর্নমেন্ট চালাতে হবে, এবং চালাতে হবে এমন দুজনের সঙ্গে, সেই দুজন অন্তত। আপনার কি মনে হয় না এই বয়ানটা আপনাদের তৈরি? কারণ হচ্ছে যে বিজেপিকে যখন প্রাইম মিনিস্টার মোদী অ্যাড্রেস করছিলেন, বিজেপি তার কেন্দ্রীয় দলকে ফলটা পুরোপুরি আনফোল্ড করার পর ওই দিন বিকেলবেলা 5:30টার সময় আমাদের কিন্তু এরকম মনে হয় না যে নরেন্দ্র মোদী খুব কষ্ট পাচ্ছেন যে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পান নাই। সেটা আপনাদের কল্পনা এরকম মনে হয় না যে আপনারা এটা কল্পনা করে নিচ্ছেন মনে মনে মন কলা খাওয়ার মতো? না না না, তথ্য দিয়ে বলছি আমি আপনাকে, তথ্য দিয়ে বলছি। সামনে মোদী, সামনে ক্যামেরার সামনে কি দেখালেন, কতখানি হাসলেন, কতখানি খুশি দেখালেন, নীতিশ কুমারকে কতবার জড়িয়ে ধরলেন, এটা তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে অন্তত দুজন পার্টনার সম্বন্ধে বিজেপির অবস্থান ছিল, এরা আনটাচেবল, এদের জন্য বিজেপির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। এটা প্রতিষ্ঠিত ভাবে বিজেপি বলে দিয়েছিল, নীতিশ কুমারই বলুন আর ওদিকে আমাদের চন্দ্রবাবু নাইডু সম্বন্ধেই বলুন। এখন কোথায় আমাদের আদরের ভাই, আয় ভাই কাছে আয়, ভাত বেড়ে দি, খা, খেয়ে নে ভাই, এটা এখন হচ্ছে। এটার মধ্যে সেটা হচ্ছে, যে কারণে বলছি, এবার মোদী কি কি বলেছিলেন যে আমরা নাও পেতে পারি। সায়ন্তন বাবু যেটা বললেন, আমরা ভেবেছিলাম এত হবে না। দেখুন, 5 দফা যখন ইলেকশন হলো,
মোদি প্রকাশ্যে বললেন আমরা এরই মধ্যে 272টা সিট পেয়ে গেছি 5 দফা যখন হয়েছে। তারপরে বললেন একই সঙ্গে আমরা 370টা সিট পেতে চলেছি আর এনডিএ মিলিয়ে 400 পার করব। এটা 5 দফার সময়। তারপর 6 আর 7 দফা হয়েছে। সুতরাং এটা এমনি এখন বলে লাভ নেই যে আমরা 250-র জন্য প্রস্তুত ছিলাম। এটা হচ্ছে পয়জন পিল গিলতে বাধ্য হয়েছে। কিন্তু জনাব মজুমদার, এটা তো আসলে মানে আমি ইলেকশনে দাঁড়াইলে আমি আশা করব না যে আমি এই ভোট পাইতে পারবো, আমি এই ভোট পাবো, এইটা বলা কি আর এত অন্যায়? মানে যাদের কাজ গণনা করা তারা গুণে জানিয়েছে যে পান নাই, তো মানে এটা আর এত বেশি কি হইলো? কিন্তু আমি 3 বার প্রধানমন্ত্রী হইলাম, আমার জোর 293 পাইলো, আমার কাছাকাছি সবচেয়ে জন 99টা পাইছে, 100টাও না। তো সেইটা কি মানে খুব বড় একটা কিছু? আরেকটা বিষয় আপনি একটু বলি যে আরেকটা, জি আপনি শেষ করুন, তাহলে আমি আরেকটা বিষয় একটু বলতে চাই। আমি একটা ছোট বলি। আজকে মোদি সাহেবকে যখন এনডিএ উনি সম্মিলিতভাবে প্রধানমন্ত্রী প্রার্থী রাষ্ট্রপতির কাছে গিয়ে পেশ করবেন ইত্যাদি হয়েছে, সেই সময় মোদির একটা যে বক্তৃতা সেটা যদি আপনি দেখেন, সেখানে মোদি সাহেব বলছেন সব থেকে একটা জায়গায় ফেরত, আপনি জার্মানির বন শহর থেকে বলছেন, কিছু দূরেই বার্লিন শহর থেকে একজন বলেছিলেন রেন অফ 1000 ইয়ার্স। আপনি নিশ্চয়ই ভুলে যাননি, ইতিহাসবিদ সায়ন্তনও পড়াশোনা করা ছেলে। রেন অফ 1000 ইয়ার্স। 4th ফেজের পরে 1000 বছরের রাজত্ব কে বলেছিলেন এই দেশে? মোদি বলেছিলেন। হিটলার যেটা বলেছিলেন সেটাই বলেছেন। আরেকটা কথা বলে দিই, বলে আমি এক্ষুনি শেষ করছি। আজকের যেটা অ্যাকসেপ্টেন্স স্পিচে সেই 1000 বছর নেমে আসলো 10 বছরে। তিনি বলছেন 10 বছরের জন্য প্রস্তুত যে রোড ম্যাপ, এই 5 বছর তো আছেই, 10 বছরের আমাদের কাজের রোড ম্যাপ প্রস্তুত, এটা বলেছেন। বলতেই পারেন প্রধানমন্ত্রী হতে চলেছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে এতদিন তিনি একাধিপত্য ছিলেন, কারোর সঙ্গে আলোচনা করতে হতো না। আজকে এই রোড ম্যাপ নিশ্চয়ই এই কোয়ালিশন মেনে হয়নি, এনডিএর মধ্যে আলোচনা করে হয়নি। দেখুন এখনো দেখাচ্ছেন, আবার দেখাচ্ছেন আমি ঠিক করেছি 10 বছর কি হবে। আমি আপনাকে বলি যে ফলাফলটা সামনে রেখে আপনাদের এই বক্তব্য আমার কাছে একটু মনে হচ্ছে যে একটু ইয়াই বলছেন কিনা। আর আপনি একাধিপত্যের কথা বলছিলেন, আমি যদি তৃণমূল কংগ্রেস ইন পশ্চিমবঙ্গের কথা আসি, দুইটা বিষয় আমি একটু মন্তব্য করতে চাই, এটা নিয়ে নিশ্চয়ই আপনি মন্তব্য করবেন পরে। একটা হচ্ছে যে আপনি বলছেন যে ক্যামেরার সামনে কি দেখা যায় নরেন্দ্র মোদীকে, সেইটি আসলে শেষ কথা নয়, ক্যামেরার পেছনে কি আপনি এখনো দেখতে পান কিনা জয়প্রকাশ মজুমদার, সেটি আমাদেরকে একটু জানাবেন, আমরা ক্যামেরার পেছনে দেখতে পাই না। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের ক্ষেত্রেও সেই একজন মানুষকেই দেখি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দেখি, এমনকি স্লোগানও আসে, যেটিকে আমরা ট্যাগ লাইন বলি, স্লোগান বলি, আপনি যে বাংলা তাদের নিজের মেয়েকে চায়। এখানে আপনি আসলে পার্টি কোথায় পান বা অন্যদের কোথায় পান? আমি মমতা ব্যানার্জিকে ছাড়া কাউকেই পাই না। আপনি নিশ্চয়ই মন্তব্য করবেন। আমি একটু সায়ন্তন বসুর কাছে যেতে চাই, যে সায়ন্তন বসু, হিন্দি বলয় বিজেপির শক্ত ঘাঁটি, আমি একটু সর্বভারতীয়তে যেতে চাই। বিজেপি সেখানে খুব খারাপ ফল করেছে, তাহলে ধরে কি নিতে হবে যে রাম মন্দির সেন্টিমেন্ট সেখানে কাজ করে নাই, মূল্যবৃদ্ধি বা কৃষক আন্দোলনের প্রভাব সরাসরি আমরা ভোটে দেখতে পাচ্ছি? আপনি যদি, আমাদের অনেক প্রশ্ন আছে, আমাদের অনেক দর্শকও দেখছেন, আপনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে 1 মিনিট সময় অতিরিক্ত নেব, যেহেতু এই এনডিএ সরকার না মোদী সরকার এই নিয়ে বিষয়টা চললো। জয়প্রকাশ দা অনেকদিন রাজনীতি করেন, মনে আছে দীর্ঘদিন আমরা স্লোগান দিতাম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী হবেন, অটলজির সরকার হবে, বাজপেয়ীজির সরকার হবে। এনডিএ তখন গঠন হয়নি, বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হবেন, বাজপেয়ীজিরই সরকার বলা হতো, তারপরে এনডিএ গঠন হয়েছিল। 98-99 সালে যে সরকার, আমরা বাজপেয়ী সরকার বলতাম, এনডিএ সরকারও বলতাম। তার মেজরিটি ছিল না। মোদিজির সরকারে মোদিজির মেজরিটি ছিল, স্বাভাবিকভাবেই মোদিজির নাম বেশি এসছে, এনডিএর নাম কম এসছে। এবারও এনডিএর নাম আসবে, মোদিজির নামও থাকবে। দ্বিতীয় কথা আমি যেটা এই ক্ষেত্রে বলতে চাই, এই প্রথম কথার মধ্যে আমি একটা প্রশ্ন করি শান্তন বসু, এই এনডিএটা এতদিন আসলে ছিল কই? মানে আমি বন শহরে থাকি, কিন্তু আমার কলকাতায় দিল্লিতে অন্ধ্রপ্রদেশে হায়দ্রাবাদে যারা আমার বন্ধু আছে তাদেরকে জিজ্ঞেস করে এই 10 বছরে তো এনডিএর কথা আমি শুনি নাই।
এনডিএটা না, কোথায় ছিল? এনডিএর কয়টা মিটিং সভা হয়েছে লোকসভা এনডিএতে? কয়টা সভা হয়েছে এনডিএতে? লোকসভা লোকসভা ভোটের আগেও এনডিএর সভা হয়েছে, মিটিং হয়েছে। এমনকি যে প্রিপোল অ্যালায়েন্স, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আর যিনি হতে যাচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, এরা কিন্তু প্রিপোল অ্যালায়েন্স বিজেপির। এমন নয় যে ভোটের পরে এরা বিজেপির শিপে জাম্প করেছেন। প্রিপোল অ্যালায়েন্স ভোটের তো আগে ভোটকে সামনে রেখে অ্যালায়েন্স। আমি বলছি 2014 থেকে 2024 কম করে, মানে কম না তো 10টা বছর, তখন মানে মানে সিরিয়াসলি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার ভারত এবং এনডিএর যিনি প্রধান লোক, তার কাছে এনডিএ শব্দটা কি আমরা অনেকবার শুনেছি, বা এনডিএটা কি অনেক আলোচনায় ছিল আসলে এক আপনি দশকে? আপনি বলছেন শোনেননি, আমি তো বলছি অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পরে এনডিএ গঠন হয়েছে। আমি প্রধানমন্ত্রী আমি যতদিন 10 বাজপেয়ী বছরের ছিল কথা বলছি। আমি হননি 10 ততদিন বছর, এনডিএ ছিল না। আমি 10 বছর 10 বছরে এনডিএর 10 বছরে যখনই প্রয়োজন হয়েছে এনডিএর নেতারা দেখা কখনোই করেছেন, প্রয়োজন হয় নাই। মিলেছেন, মিটিং মাই করেছেন। সাজেশন ইজ কখনো প্রয়োজন হয় নাই। যখন প্রয়োজন হয়েছে করেছেন। তেমন বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে এনডিএ গঠনের প্রয়োজন হলো দেশের প্রয়োজনে, তার জন্য এনডিএ হলো। তখন যখন প্রয়োজন হবে দেশের প্রয়োজনে এনডিএ গঠন হয়েছে, ওকে, এনডিএ এর মিটিং হয়েছে, যখন প্রয়োজন হবে এনডিএ চলেছে, আবার এনডিএ চলবে, তাতে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু মনে রাখতে হবে এই এনডিএ কিন্তু আজকের নয়, 1998 সালের জোট। না না 98 আর এটা হচ্ছে মানে এনডিএ 2024। কি এটি নিশ্চয়ই এখন আমরা অনেক শুনবো। আমি বলছিলাম এই 10 বছর শুনি নাই আর কি। আমরা নিশ্চয়ই এখন এনডিএ মুখস্থ করে ফেলবো, এনডিএ কত ভালো, এনডিএ দিয়ে কি কি হয়েছে সেগুলো অনেক কিছু আমরা শুনবো। এই 10 বছর আমি শুনি নাই, মাই পয়েন্ট ইজ দ্যাট। কিন্তু আপনি আসলে আমার প্রশ্নে যদি একটু ফিরে আসেন যে রাম মন্দির সেন্টিমেন্ট কাজ করে নাই, মূল্যবৃদ্ধি, কৃষকদের আন্দোলন, সেগুলি বেশি প্রভাব ফেললো কেন? আমরা 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 সুস্পষ্ট কথা বলতে চাই, রাম মন্দির কোনো সেন্টিমেন্টের বিষয় নয়, রাজনৈতিক সেন্টিমেন্টের বিষয় নয়। রাম মন্দির 500 বছরের একটা আন্দোলনের ফসল। 500 বছর ধরে যে আন্দোলনটা ওখানে হচ্ছিল, সেটা ভারতবর্ষে হচ্ছিল, তার একটা শান্তিপূর্ণ সলিউশন সম্ভব হয়েছে। ওকে, দ্বিতীয় যেটা আপনি বলতে চাইছেন যে উত্তরপ্রদেশের নির্বাচনের ক্ষেত্রে বিধানসভা ভোটের যে ভোট বিজেপি শেয়ার ছিল, সেই ভোট শেয়ার বর্তমান এই নির্বাচনেও থেকেছে, খুব একটা পার্থক্য হয়নি। যেটা ঘটেছে, বহুজন সমাজ পার্টি, মায়াবতীর যে পার্টি আছে, তার যে ভোট ব্যাংক, তার ভোটটা অনেকটা ট্রান্সফার হয়েছে সমাজবাদী পার্টির দিকে, তার জন্য বেশ কিছু সিট ভারতীয় জনতা পার্টি হেরে গেছে। কিন্তু বিজেপির যে বেস ভোট, সেই ভোটে কিন্তু কোনো ক্ষতি হয়নি, সেই ভোট কিন্তু সরে যায়নি। আমরা কি সে ভোট বিধানসভা ভোটেও আমরা যা পেয়েছেন তাই পেয়েছি। আমরা কি একটা মানে উপসংহার এরকম টানতে পারি যে হ্যাঁ, মায়াবতীর ভোট অখিলেশের বাবুর দিকে গিয়েছে, কিন্তু তার মানে হচ্ছে যেটা আগে এই 10 বছর আমরা যেটাকে ফ্যাক্টর দেখেছি মোদি ম্যাজিক, সেইটি আর কাজ করে নাই। আমি বলতে চাইছি অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেনি। প্রদেশের অ্যান্টি সরকার এবং কেন্দ্র সরকারের অ্যান্টি বিরুদ্ধে যে অ্যান্টি কাজ ইনকামবেন্সিটা করেনি। ইনকামবেন্সিটা কি আমরা অ্যান্টি নরেন্দ্র মোদি বলতে পারি? দেখুন, যে কোনো সরকারের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠানগত একটা বিষয় থাকেই। যে কারণে আমরা যে তৃণমূল কংগ্রেস নিয়ে বলছি, 1 মিনিট সময় দেবেন। তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে, 19-এর থেকে বেশি আসন পেয়েছে, 14-র থেকে কিন্তু কম আসন পেয়েছে। 14-তে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 34টা আসন পেয়েছিল, তার থেকে কিন্তু কম পেয়েছে। এটাও প্রতিষ্ঠানগত একটা বিষয় আছে। তার ফলে আমি এটুকু বলতে পারি, বিজেপির বিরুদ্ধে কোনো অ্যান্টি ইনকামবেন্সি কাজ করে বিজেপির বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি কাজ করে নাই। না করলে বিজেপি 200-র নিচে সিট পেত। ওকে, জয়প্রকাশ মজুমদার একটি মন্তব্য করতে চাচ্ছেন। জয়প্রকাশ মজুমদার একটি মন্তব্য করতে চাচ্ছেন। জি, জয়প্রকাশ মজুমদার। না, আপনি বললেন মোদি ম্যাজিক কাজ করেছি কি করেনি। আমি নিজের কথা বলছি না, আমি বলছি যিনি আমাদের অর্থমন্ত্রী এখনো পর্যন্ত আছেন, যিনি অর্থমন্ত্রী, নতুন অর্থমন্ত্রী পরে হবেন, মানে জাতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যিনি হাজবেন্ড, তিনি সেই মিস্টার প্রভাকর, তিনি একটা কথা বলেছেন যে মোদি ম্যাজিক নেই, মোদি ফ্যাটিগ আছে, এইটা বলেছেন। এর কি অর্থ আপনি বুঝতে পারবেন যে ভারতের জনতার কাছে মোদি ফ্যাটিগ হয়ে গেছে, মোদি ম্যাজিক কাজ করেন। ওকে, আমরা একটু প্রসঙ্গে আসি যে আমরা একটু প্রশ্ন করেছিলাম যে পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাই যে আসলে মমতা ব্যানার্জি আসলে সামনে থাকেন, মমতা ব্যানার্জিকে নিয়ে পুরো রাজনৈতিক আবহ কাজ করে। তো নরেন্দ্র মোদী যদি এককভাবে ক্ষমতা চালাতে চান, সেটিকে আপনি সামনে আনছেন বা সেটিকে আপনি দোষ ধরছেন কেন? মানে আপনি নিজে যে দল করছেন সেই দলের মধ্যে তো একই বিষয়, নাকি কোন দিক দিয়ে আলাদা? না, আমার একটা পয়েন্ট হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়
একটা দলের নেত্রী, তাকে নিয়েই দল চলবে, এতে কোনো ভুল নেই। আর মোদি বিজেপির নেতা, তাকে সামনে রেখে দল চলবে। কিন্তু একটা লেভেল আছে যেখানে তার নেতা বা নেত্রী যেই থাকুক না কেন, সেক্ষেত্রে তার প্রচারটাই সম্পূর্ণ হবে, আর কিছু থাকবে না। এই জায়গাটাতেই হচ্ছে একটা অদ্ভুত লক্ষণ রেখা ক্রস করা। এতদিন যেটা দেখিয়েছেন, আপনারা দেখেছেন, বাইরে থেকেও দেখেছেন, এই ভারতবর্ষেও হচ্ছে, বিজেপি বলে, পার্টি বলে, পার্টির অন্য নেতা বলে কারুর কোনো জায়গায় নেই। শুধু এই প্রচারটাও, নির্বাচন প্রচার যেটা হয়েছে, আপনি যত প্রচার মেটেরিয়াল দেখবেন, সেখানে সম্পূর্ণভাবে হচ্ছে যে মোদি সরকার হবে। কোথাও লেখা হচ্ছে না যে বিজেপি সরকার হবে, মানে আমরা বলছি তৃণমূল সরকার। জয়প্রকাশ মজুমদার, আপনি এত ভেটারেন রাজনীতিবিদ, আপনি এটার মধ্যে অবাক কাণ্ডটা কোথায় দেখছেন? আমরা তো বাইডেন সরকার, ট্রাম্প সরকার, পুতিন সরকার, পুটিন সরকার, মেরকেল সরকার, সব তো এই নামের সরকারই দেখি। না না না, আমি সেটা আপনার সঙ্গে একমত নেই। এই কারণে সাধারণভাবে ভারতবর্ষের আমি কথা বলছি, ওখানেও ডেমোক্রেটিক গভর্নমেন্ট আর রিপাবলিক গভর্নমেন্ট, আপনি আমেরিকার যে কথা তুললেন, সেখানে সম্পূর্ণভাবে, আমি রাশিয়ার কথা আমি তুলনায় আনছি না, সেখানকার গণতন্ত্র কতখানি কিভাবে চলে সেই নিয়ে আলোচনা করার নয়। আমেরিকায় সেখানে রিপাবলিক না ডেমোক্র্যাট জিতবে, এটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তাদের রিপ্রেজেন্টেটিভ কে, সেটা পরের ব্যাপার। এখানে কিন্তু বিজেপি যেভাবে এতদিন চলেছে, তারা বলেছে পার্টি উইথ এ ডিফারেন্স, শুনে নিন, বিজেপি নিজেদের বলেছে পার্টি উইথ ডিফারেন্স, আর আমরা পরিবারতন্ত্র চালাই না, ডেমোক্রেটিক ওয়েতে চালাই। সেইখানে একজনকে অতিমানব করে দেওয়া, যার নাকি বায়োলজিক্যাল জন্ম হয়নি, নিজেই বলছেন আমি ওপর থেকে, মানে মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হইনি, এই রকম যা, যেখানটা মেগালোম্যানিয়া কথাটার অর্থ এইখানেই সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেবল, এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আপনারা ভাবতে পারেন যে কোনো রাজনৈতিক দলের নেতা ডেমোক্রেসির মধ্যে বলছেন যে আমার জন্ম বায়োলজিক্যাল নয়। অনেকে মুখে বলেন, অনেকে মুখে বলেন, অনেকে মুখে বলেন না, অনেকে মানে অনেকের সহযোগীরা বলেন, অনেক সময় ভাবে প্রকাশ করেন। ভারতবর্ষের মতন সেটি তো আমরা সবাই জানি না, কোথাও বলেছেন না, অনেকে বলেছেন, আপনি একটাও দেখাতে পারবেন? আমি অনেকে বলেছেন বলে নাই, আমি বলেছি যে কেউ কেউ মুখে বলেন, কেউ কারো সহযোগীরা বলেন, কারো ভাবে সেটি প্রকাশ পায়, সেইটি আমি বলতে চেয়েছি। কেউ নিজে মুখে বললেই সমস্যা, নেতা যখন বলেন মুখে বললে নিজের সম্বন্ধে, যে মুখে বললে সমস্যা না, ঠিক আছে প্রতিপন্ন করতে চাইছেন আমি সাধারণ মানুষ নই তোমাদের মতন, আমি অসাধারণ, অসামান্য, তোমাদের ওপরের মানুষ, দেবদত্ত বলছেন, নিজেকে বলছেন আমি দেবদত্ত। আমার মনে হয় যে আমরা এক লাইন এটা নিয়ে সায়ন্তন বসুর কাছ থেকে একটু শুনতে পারি, যে সায়ন্তন বসু, আপনি কি মনে করছেন যে ভারতের মতো একটি দেশে কাউকে নিজেকে মানে ওরকম বলা, যেটি জয়প্রকাশ মজুমদার বলছিলেন, সেটি আসলে খুব স্বাভাবিক কিনা বা ঠিক কিনা? না, আমি আপনাকে বলবো, আপনি প্রধানমন্ত্রীর এই সম্পর্কিত যে স্টেটমেন্টটা আছে, আপনি একজন বিচক্ষণ সাংবাদিক, বহু বছর এই সাংবাদিকতার জগতে আছেন, নিজে একবার দেখে নিন জয়প্রকাশ দা যেভাবে এটাকে প্রেজেন্ট করছেন, বিষয়টা মোটেও সেইভাবে নয়। মূল বিষয়টা হচ্ছে, এবং উনি বলেছেন আমি এসব বললে লোকে আমাকে পাগল মনে করবে, কিন্তু মানুষের এক একটা কারণে জন্ম হয়, একটা নির্দিষ্ট কারণে আমারও হয়তো জন্ম হয়েছে, এবং সেখানে এ ধরনের ধারণা যদি কেউ করে তাকে লোকে পাগল মনে বলবে। আমার মনে হয় এটা আপনি নিজে দেখে নিন, এটা নিয়ে আপনি নিজে দেখে নিন। কিন্তু সায়ন্তন বসু আমাকে মাফ করবেন, আমি নিজে নরেন্দ্র মোদীর এই ভাষণ বা এই বক্তব্য আমি নিজে প্রত্যক্ষ করেছি। আমার কাছে মনে হচ্ছে জয়প্রকাশ মজুমদার যা বলেছেন তাই বুঝাতে চেয়েছেন নরেন্দ্র মোদী। আপনি আরেকটা বুঝেছেন কিনা আমি জানি না। আমার মনে হয় যে ভারতবর্ষের মানুষের যে চিন্তা ভাবনা, এত ইম্যাচিওর ভারতের মানুষ নন। যদি এ ধরনের কথা সত্যি নরেন্দ্র ভাই মোদী কারুর সম্পর্কে, নিজের সম্পর্কে বা কিছু বলেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতেন ভারতবর্ষের মানুষ এতটা ইম্যাচিওর নন যে তাকে 240টা আসন দেবেন। শুধু এটি তো প্রথমবার নয়, আমরা উনার বক্তৃতা দেখেছি, উনার বক্তৃতা উনি নিজের বলে ভারতের মানুষকে
প্রশংসা যদি কেউ করে না তো অসুবিধা, আমি যে ভালো কাজটা করবো সে তো বলবোই, আচ্ছা সরকারের ঠিক আছে উপলব্ধি বলবো ঠিক না, আছে আমি প্রধানমন্ত্রী মোদীর আসলে এটা উপলব্ধি নিয়ে কথা বলবো বলতে না। চাই না, অনেকগুলি বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে। জনাব সায়ন্তন বসুর কাছ থেকে আমি এটি শুরু করতে চাই। আমি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি এবার একটু ফিরে আসি, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি যদি বলি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির রাজনীতির পার্থক্য, কয়েকটি ফ্যাক্টরের উপর আমরা কয়েকটি প্রশ্ন করতে চাই, এইটি আপনার কাছে কি মনে হয়? আমি যদি সংখ্যালঘু দিয়ে শুরু করি, সংখ্যালঘুর ক্ষেত্রে বিজেপির পলিসি বা বিজেপির রাজনীতিটা কি পশ্চিমবঙ্গে? আমি যদি সায়ন্তন বসুকে প্রথমে জানতে চাই, আমরা এগুলি খুব দ্রুত একটু জানতে চাইবো যে সংখ্যালঘুদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতিটা কি, আসলে বিজেপির পলিসিটা কি? সংখ্যালঘুরা দূর হয়ে যাক, সংখ্যালঘুরা না থাকুক, সংখ্যালঘুরা খারাপ, আমরা সংখ্যাগুরুরা ভালো, মানে কি কি আর কি, সেটা আমরা যদি জানতে চাই। না, আপনি সংখ্যালঘুদের পলিসি বলতে কি বোঝাতে চাইছেন? সংখ্যালঘুরা ধরেন কি আলাদা করে কিছু মুসলমানদের ক্ষেত্রে এখানে বিজেপির দৃষ্টিভঙ্গিটা কি? একজন 30% মুসলমান দৃষ্টিভঙ্গি। জয়প্রকাশ মজুমদার হিন্দু হয়ে যা অধিকার পাবেন, একজন মুসলমান হয়ে সমান অধিকার পাবেন। আলাদা করে অতিরিক্ত বা কম কোনো অধিকারের বিষয় নেই। এটাই ওকে, বিজেপির পলিসি হচ্ছে এটা। আমরা একটা হিন্দু মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, একজন মুসলমান মানুষেরও তাই দরকার। হিন্দুদের জন্য ব্যবস্থা করতে হলে মুসলমানদের জন্য কোনো পার্থক্য নাই, কোনো কেউ স্পেশাল না। ঠিক আছে সাধন বসু, আপনাকে ধন্যবাদ। তৃণমূলের সাথে আমি এই বিষয়টা নিয়ে আবার একটু জয়প্রকাশ মজুমদারের কাছে জানতে চাই, তৃণমূলের সাথে বিজেপির আসলে কি পার্থক্য সংখ্যালঘুর ক্ষেত্রে? আমরা সর্বধর্ম সমভাব এবং সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমরা কোনো ধর্মের অধিকতর প্রতিষ্ঠা আর তাদেরকে উঁচু করে দেখানো, ভারতবর্ষের যে সেকুলার ক্যারেক্টার, সেখানে আমরা মনে করি না সকলের সমান অধিকার। আর যেহেতু সেইটা করি বলে অ্যাপিসমেন্ট বলে আমাদের গালাগালি দেওয়া হয়, যাই তাতে কিছু যায় আসে না। কিন্তু যেটা সায়ন্তন বাবু বললেন, আমি শুধু একটা কথা বলি, মোদির সমস্ত ইলেকশন বক্তব্যে কোনো না কোনো জায়গায় সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের প্রতি হয় তাদের বলা হয়েছে ঘুষবাইট, নয়তো বলা হয়েছে তারাই সমস্ত সমস্যার। এবং মোদি এক জায়গায় বলছেন যারা বেশি বাচ্চা পয়দা করে তাদের জন্য বলছি, মানে মুসলমানদের ব্র্যাকেটে ফেলে দিচ্ছেন। জয়প্রকাশ মজুমদার, এখানে আমাকে 1 মিনিট সময় দিবেন। আমি একটু সায়ন্তন বসুর কাছে যাবো। সায়ন্তন বসু, এটি তো নরেন্দ্র মোদী তার ক্যাম্পেইনে বলেছিলেন, বিজেপি তো এরকম ক্যাম্পেইন চালিয়েছেন সংখ্যালঘু বা মুসলমানদের বিরুদ্ধে, তা তো ঠিক, তাই না সায়ন্তন বসু? দেখুন, আমাদের বক্তব্য আপনি যদি খুব দ্রুত জবাব দেন, যে অনেকেই বলছেন যে প্রয়োজনে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে তৃণমূল। অতীতে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ সময়ে অনুপস্থিত থেকে বা অ্যাবস্টেইন করে বিজেপিকে সুবিধা পেয়ে দিচ্ছে তৃণমূল। এটা কি ইডি, সিবিআই এদের হাত থেকে বাঁচার জন্য? না, ইডি সিবিআই থেকে বাঁচার জন্য যারা ইডি সিবিআই লাগাচ্ছে তাদেরকেই সাহায্য করবে, এটা তো একটা বাতুল একটা পরিস্থিতির কথা ভাবা হচ্ছে, মানে সম্পূর্ণ অবাস্তব। আজকে এখানটাতে ইডি সিবিআই কে নিজেদের দলীয় সংগঠন হিসেবে কাজে লাগাচ্ছে, এটা শুধু তৃণমূল কংগ্রেস বলছে না, ভারতবর্ষের সমস্ত বিরোধী দলগুলি বলবে। ইডি সিবিআই লাগাচ্ছে আপনি বলছেন জয়প্রকাশ মজুমদার, কিন্তু পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে এটা তো আসলে স্পষ্ট। আপনারা ভোট বেশি পাইতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গে দুর্নীতি হয় না এই কথা বলার তার কোনো সুযোগ নাই। মানে আমি নাম বলে বলে বলছি না, সেটি আসলে নানাভাবে আপনাদের দলের পক্ষ থেকে অনেক সময় অন্যভাবে বলছি যে দুর্নীতি আমরা এখানে, আপনি বলবেন কাগজে বেরোচ্ছে, মিডিয়ায় বেরোচ্ছে, এ বিনা বিচারে হলেও 2 বছর জেলে থাকছে, তার মানে দুর্নীতি। আমি উল্টো দিকে আমি বলি, ইডি সিবিআই আজকে গত 10 বছরে তাদের কনভিকশন রেট কেন 1%-এর নিচে, এই প্রশ্নের উত্তর দিতে হবে যারা এই দুর্নীতি করে লাফাচ্ছে। ভারতীয় আইন আদালত জয়প্রকাশ মজুমদার যে সিস্টেমের মধ্যে চলে, সেখানে আপনি 1%ই অনেক আসলে, কারণ আপনাকে অনেকগুলি ধাপ পেরোতে হয় এবং আপনাকে প্রমাণ করতে হয় হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট, যেটা বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করা। তার জন্যই তো আছে যে যতক্ষণ না প্রমাণ হচ্ছে, আপনি অভিযোগ থাকতে পারে, সম্পূর্ণভাবে হয়েছেই বলা যায় না। দ্বিতীয় আর একটা প্রশ্ন, আজকে আমরা জানতে পাচ্ছি ভারতবর্ষের ব্যাংক লুট করে অন্তত 10 লক্ষ কোটি টাকা নিয়ে ব্যবসায়ীরা সেই টাকা ফেরত দেয়নি, কেন্দ্রীয় সরকার সেটাকে রাইট অফ করে দিয়েছে, তাদের স্বার্থে করেছে। আর
ওই আবার বলছি যে ইলেকটোরাল বন্ডের ব্যাপারে বলা হয়েছে শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর সব থেকে বড় স্ক্যাম, সেটা মোদী সরকারের লোকই বলছে। সুতরাং কোন জায়গাকে কাকে বলবেন দুর্নীতি? এগুলি আপনারা ভোটের সময় 50 কোটিটা দুর্নীতি আর 1 লক্ষ কোটিটা, 1 লক্ষ কোটিটা দুর্নীতি নয়, এরকম ভাবে ভাবনা চিন্তা চলতে পারে না। পশ্চিমবঙ্গের তুলনায় ভারতও তো অনেক বড়, সেটা তো একটু পার্থক্য হবেই। আর আমি একটু সায়ন্তন বসু আপনার কাছে আসতে চাই। সায়ন্তন বসু, আমাদের প্রশ্ন হচ্ছে যে ভারতীয় সংবিধানের ব্যাপারে আপনি খুবই মানে আপনার ভালো জানাশোনা পড়াশোনা, কিন্তু আপনি কেউ যে এই কথা বলেন যে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে যেসব জায়গায় বিজেপি সরকারের বা নরেন্দ্র মোদীর বন্ধুরা নেই বা বিজেপি সরকারের যারা জোটবদ্ধ লোকেরা নেই বা খোদ বিজেপি নাই, সেই সব জায়গা বা সেই সব রাজ্যের প্রতি কেন্দ্র এক ধরনের বিমাতাসুলভ আচরণ করে। কেউ এইটা বলে থাকেন যে এই উন্নয়ন এবং বিনিয়োগের কাঠামোতে নরেন্দ্র মোদী শুধুমাত্র রাজনৈতিকভাবেই না, তার বন্ধু, ব্যবসায়িক বন্ধু হোক, তার রাজনৈতিক বন্ধু যদি আমি নাও বলি, ব্যবসায়িক বন্ধুই যদি আমি বলি, আম্বানি আদানিদের কথা যদি আমি বলি, তাহলে সেইগুলির ক্ষেত্রেই হচ্ছে তার মনোযোগ থাকে এবং সেইটার ক্ষেত্রে তিনি এই কাজগুলি পায়া দেওয়ার জন্য অনেক সময় বই বা সংবিধানের হাত ধরে হাঁটেন না। আপনি একটু মন্তব্য করবেন কিনা সায়ন্তন বসু? দেখুন, ভারতবর্ষে সৌভাগ্যজনকভাবে, মানে খুবই আনন্দের বিষয় যে আমাদের সংবিধানটা এমন ভাবে তৈরি হয়েছে যে আমাদের এখানে 3টে স্ট্রাকচার, পার্লামেন্ট, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, আলাদা আলাদা ফাংশন করে, চেক অ্যান্ড ব্যালেন্স। যদি কোনো ডেভিয়েশন হয়, জুডিশিয়ারির ইন্টারভেনশন হয়। এই যে পশ্চিমবঙ্গ সরকারের দুজন জেলে আছে, 2টো মন্ত্রী দীর্ঘদিন ধরে, জুডিশিয়ারির ইন্টারভেনশনই আছে। সিবিআই তদন্ত বিজেপি করতে পারে না পশ্চিমবঙ্গে, সিবিআই তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে। সেরকম যদি মনে হয় কোনো ব্যবসায়ী বন্ধুকে কোনো দুর্নীতির আশ্রয় কিছু পাইয়ে দেওয়া হয়েছে, কোর্ট রয়েছে। যে কোনো ব্যক্তি, তিনি কোনো দল হতে পারেন, কোর্টে গিয়ে বলতে পারেন যে এই দুর্নীতি করেছে আদানি, তার বিরুদ্ধে তদন্ত হবে। বহুবার কোর্টে মামলা হয়েছে, কোর্ট সেভাবে এরকম কথা গত 10-12 বছরে শুনছেন কিনা যে আসলে কোর্ট আর আগের মতো নাই, ভারতীয় ইনস্টিটিউশনগুলি অনেক বেশি কোনো দিকে হেলে পড়ছে, এরকম শুনেছেন কিনা আপনি? এটা যারা বলছে তারা মিথ্যে কথা বলছে। ভোটের আগে ইভিএম নিয়ে বলছিল, এখন ইভিএম নিয়ে আর কিছু বলতে পারছে না, কারণ তাদের অপেক্ষার থেকে ভালো ফল হয়েছে। কখনো কোর্ট যদি নিজের পক্ষে জাজমেন্ট না দেয়, কোর্ট খারাপ। যদি ইভিএম এ ঠিকঠাক নিজেদের জেতার খবর না আসে, ইভিএম খারাপ, ইলেকশন কমিশন খারাপ। এই যে দুর্ভাগ্যজনক ভাবে আমাদেরই দেশের, আমাদেরই কিছু দলের, বিভিন্ন দলের কিছু নেতা দেশের সম্মান বিনষ্ট করছেন। ভারতবর্ষে একদম সেপারেট 3টে অর্গান আছে এবং তারা চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে কাজ করে। দেখুন, এই যে ইলেকট্রাল বন্ডের কথা বললেন, ভারত সরকার তো বলেছিল ইলেকট্রাল বন্ড হোক, সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে ইলেকট্রাল বন্ড, মহামহিম সুপ্রিম কোর্ট তাকে বন্ধ করেছে। তার জন্য অন্য দেশে সমস্যা থাকতে পারে, আমাদের দেশে জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট আছে, কোনো সন্দেহ নেই। আপনি পশ্চিমবঙ্গের রাজনীতি করছেন বলে আমি একটু আদালত থেকে একটু সরে আসি। আপনি পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ, আপনি অনেক ভালো তার্কিক যুক্তিবাদী মানুষ। আমি যদি পশ্চিমবঙ্গের বিনিয়োগের প্রসঙ্গে আসি, পশ্চিমবঙ্গের যে বিনিয়োগের পরিস্থিতি, পশ্চিমবঙ্গে যে চাকরির হার, বেকারত্বের হারের যে পরিস্থিতি, আপনি কি মনে করেন না এতে কেন্দ্রের একদম দায় নাই? কেন্দ্রের দায় তো আছে। কেন্দ্রের দায় তখনই আছে যখন এ রাজ্যের সরকার সহযোগিতার পরিবেশ তৈরি করবে। আমাদের দেশের সংবিধানের এই রাজ্যের সরকারের দায়িত্ব কি ল্যান্ড অ্যাকুইজিশন করা। আপনি ভাবুন, এই যে কাস্টমসের চৌকি নিয়ে কথা বললেন, মূল কথা হচ্ছে কাস্টমসের চৌকিটার জমিটাও দেবে তো পশ্চিমবঙ্গ সরকার। যদি পশ্চিমবঙ্গ সরকার বর্ডার সিকিউরিটি ফোর্সের চৌকির জমি না দেয় বা কাস্টমসের চৌকির জমি না দেয়, তাহলে ওখানে ক্যাম্প করতে পারবেন না তারা। রাজ্য সরকারের আছে। আমার 4-5 মিনিট মাত্র সময় আছে। আপনি জমির কথা বললেন, তো ল্যান্ড অ্যাকুইজিশন নিয়েও আসলে অনেক কথা বলা যাবে, কিন্তু আমি যদি আপনাকে সরলভাবে 100 দিনের কাজের কথা স্মরণ করিয়ে দিই, যেটি নিয়ে আসলে অনেক কথা হয়েছে, সেই 100 দিনের কাজ রাজ্য সরকার করালো, কেন্দ্র সরকার সেটার মধ্যে টাকা দিবে, সেই টাকা দিতেও তো কত ঘাটের আমি জানি না। আমি আপনার কাছে সিম্পল প্রশ্ন করি,
আপনি আপনার ছেলেকে সকালে বাজার, আপনাকে বলছি আপনার ছেলেকে সকালে বাজার যাওয়ার জন্য 100 টাকা দিলেন, সে বিভিন্ন জিনিসপত্র কিনলো, 70 টাকা খরচ করে আপনাকে 30 টাকা ফেরত দিল। আপনি তাকে তো জিজ্ঞাসা করবেন যে 70 টাকা কি করে, 70 টাকা কি করে। দেখুন, নর্মাল বাঙালি পরিবার বা যে কোনো পরিবারে এটা নিয়ম, 70 টাকা খরচা করলেন, কিসে খরচা করলেন? ওকে ওকে, ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে টাকা দিয়েছে যে তুমি 100 দিনের কাজে এই টাকা খরচা করেছো, আমাকে হিসাব দাও। বলে হিসাব দেবো না। তাহলে কোন সরকার আছে তাকে ফার্দার সাংবিধানিক দায়িত্ব? আমার মনে হয় শান্তন বসু এই পর্যায়ে একটু আসলে জয়প্রকাশ মজুমদারকে শোনাই দরকার। জয়প্রকাশ মজুমদার 1 মিনিটের মধ্যে যদি একটু বলেন যে 100 দিনের কাজ নিয়েও এবং ল্যান্ড একুইজিশন নিয়ে তো আসলে কত বড় বড় কথা, কত না ওটা বড় কথা নয়। 100 দিনের কাজে কিভাবে পেমেন্ট হয় শান্তন বাবু বোধহয় জানেন না। এখনকার সিস্টেমে ডাইরেক্ট বেনিফিশিয়ারি দিল্লি থেকে পেমেন্ট পায়, সুতরাং মাঝখানে বেনিফিশিয়ারির নামটাই গন্ডগোল আছে। আজকে শুনুন, তার মানে বুঝুন জয়প্রকাশ মজুমদার আপনি আমার একটা নরমাল প্রশ্নের উত্তর দেন, মানে অডিটিং করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আপত্তি আছে কিনা কাজের অডিটিং এর ব্যাপারে? সবথেকে আরে কাজের অডিটিং 100 দিনের কাজের করার কথা পঞ্চায়েত মিনিস্ট্রি এবং এখানকার যারা বিডিও লেভেলে, এবং সেক্ষেত্রে সমস্ত প্রমাণ দিয়ে রাশি রাশি কাগজ, যেটা কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়েছেন এই কাজ হয়েছে, এরা এতদিন কাজ করেছে, এত টাকা প্রাপ্য। গরিব মানুষ, তারা খেটে খাওয়া গরিব মানুষ, তাদের টাকা আটকে দিয়েছে কেন? 2021-এর নির্বাচন হেরে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী বলেন যে বাংলাকে শুকিয়ে মারতে হবে, তাই জন্য তারা বলে একটা টাকা দেব না, যদিও গরিব মানুষ। তার প্রতিফল পেলেন এবার 29টা আসন পেয়ে গেল। আপনি বলেছেন জয়প্রকাশ মজুমদার একটু সুযোগ দেন। শান্তন বসু আপনি বলেন 30-40 সেকেন্ডের মধ্যে। জি, সিএজি কে অডিট করতে দেয়নি, সিএজি কে বিডিও অফিস থেকে বার করে দিয়েছে, পঞ্চায়েত অফিস থেকে বার করে দিয়েছে। বেনিফিশিয়ারি নামটাই তো গন্ডগোল। রামবাবুর নামে রামবাবু কাজ করেছেন, বেনিফিশিয়ারিতে শ্যামবাবুর অ্যাকাউন্টের নাম্বার। না, সেটি তো আপনারা সিএজি যাওয়ার আগেই আপনারা জানতেন। আমরা আপনাদের বক্তৃতা কিন্তু সিএজি যাওয়ার আগেই শুনেছি, এবং আপনারা যা বক্তৃতা দিয়েছেন ঘটনা 21 সালের আগে আপনারাই বলতে শুরু করেছেন, বিজেপি সবার আগে বলতে শুরু করেছে এই কথা, রামবাবুর জায়গায় শ্যামবাবু। যাই হোক, আমাদের আর সময় নেই। আমরা তো দাবি করেছি তদন্ত, আপনাদের শুরুই কথা বলেছে। আমার পয়েন্ট হচ্ছে আপনাদের শুরুই কথা বলেছে। যাই হোক, জয়প্রকাশ মজুমদার আপনি শেষ করবেন আমাদের একদম শেষ পর্যায়ে, যে আপনারা আসলে সিএজি কে ঢুকতে দেন না, আপনারা আসলে কোনো অডিটিং পছন্দ করেন না। আপনারা মানে যদি আপনি একনায়কতন্ত্র দিয়ে শুরু করেছিলেন, আমি একনায়ক দিয়ে শেষ করি। মমতা ব্যানার্জি কারো কথাই শুনতে চান না, কোন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে চান না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রের কাছে বলেছে আমরা প্রমাণ নিয়ে যাচ্ছি, আপনারাও আপনাদের হিসেব পরীক্ষক পাঠান, আমরা যে কোনো রকম কাজে রাজি আছি। কই, তারা তো পাঠায়নি বা তারা করেনি। এসব ভুল অভিযোগ করে লাভ নেই। কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দলিল দস্তাবেজ দিয়ে মানুষকে নিয়ে গিয়ে তারা কাজ করেছে কিনা কোনো ব্যাপারে তারা টাকা দেব না, মানে ট্যাক্স পেয়ারদের টাকা আমার বাড়ির টাকা বলে মনে করছে বিজেপি সরকার, আমরা দেব না। তার জন্য কি বাংলাকে আটকে রাখবে? ইংরেজরা পারেনি বাংলাকে আটকে রাখতে, এই মোদী সরকার তো তুচ্ছ। আমি জয়প্রকাশ মজুমদার আপনাকে ধন্যবাদ দিতে চাই, শান্তন বসু আপনাকেও। দর্শক, আমরা দেখছিলাম দুজন প্রবীণ রাজনীতিবিদ ভারতের, তারা আলোচনা করছিলেন ভারতের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের। খুব পরিষ্কার, দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, অন্য কোনো কারণে ভাগ হয়নি। আমি রোগা আর একজন মোটা বলে দেশ ভাগ হয়নি, আমি ফর্সা আর একজন কালো বলে দেশ ভাগ হয়নি। কিন্তু 47 সালের পরে 71 অব্দি বাংলাদেশ ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তারপরে ইসলামিক স্বৈরতন্ত্রে প্রতিষ্ঠিত হয়। ওখান থেকে যে সমস্ত মুসলমানরা এসছেন এখানে, তারা কোন দেশের কথা বলছেন? ইসলামিক স্বৈরতন্ত্র কোনটা বলবো, কারণ 71-এর পরে হিন্দু সমাজ ওখানে আক্রান্ত হয়েছে। এইটার আমরা পার্থক্য করি, এ নিয়ে কোনো ডিফারেন্স থাকা উচিত না। আমি বুঝি নাই শান্তন বসু, আপনি কি বাংলাদেশের কথা বললেন ইসলামিক স্বৈরতন্ত্র? আমি এই ঘুষপেটি শব্দটা বলা হচ্ছে, এটা পুরোপুরি বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে সমস্ত মুসলমান এসেছে, মানে আপনি এখন বাংলাদেশের কথা বলছেন, ঘুষপেটি বলা হয়েছে। আপনি কি বাংলাদেশের কথা বললেন? ঘুষপেটি আমি একদম স্পেসিফিক্যালি বলছি মূলত, কারণ এই আপনি ঘুষপেটি শব্দটা এসেছে সিএ কে কেন্দ্র করে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে কেন্দ্র করে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের, এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে আমরা এখানে
সাম্প্রদায়িক ভেদাভেদ করছি। এটা যদি সাম্প্রদায়িক সাম্প্রতিক ভেদাভেদ হয় তাহলে ভেদাভেদ আমরা তো করছেন না আপনারা, স্পেসিফিক সাম্প্রতিক ভেদাভেদ করছেন না, অভিযোগ আমাদের মধ্যে অভিযোগ হচ্ছে। আপনারা আমরা করছেন না। স্পেসিফিক বলছি যে 71-এর পরে, আমার কথাটা শুনে নিন এক মিনিট, জি 71-এর পরে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসছেন হুম তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী, হুম তারা রিফিউজি স্ট্যাটাস পাবেন। হুম কিন্তু 71-এর পরে যে সমস্ত বাংলাদেশ থেকে মুসলমানরা এসছেন তারা অনুপ্রবেশকারী, সেই শব্দে ঘুষপেটি শব্দটা জয়প্রকাশ দা বলছেন। হুম। এটাতে দোষের কি আছে? না আমার আপনি প্রশ্ন হচ্ছে যে না, ভারত তো আপনার ধর্মের ফর্মুলা, ভিত্তিতে না ভাগ না হচ্ছে। দোষ গুণের কথা বলছি না, আপনার ফর্মুলায় তো বাংলাদেশ এমন একটা দেশ যেটা হিন্দুদের জন্য অনিরাপদ, মুসলমানদের জন্য ভালো, তো মুসলমানরা কেন তাহলে ইন্ডিয়াতে যাবে? হিন্দুরাই তো যাওয়ার কথা, তাই না? মুসলমানরা এসছে তো, এ তো বাংলাদেশ সরকারের কাছে তথ্য না দেওয়া না আছে, জানেন তা? না না জানেন না তা আহ, নয়। না না আপনি তো বলছেন যে বাংলাদেশ দেশটা এরকম যে হিন্দুদের অত্যাচার করতেছে, ইসলামিক স্বৈরতন্ত্র সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে, হিন্দুরা সেখানে চলে যাচ্ছে, তো আপনারা যেখানেই মুসলমানদের পাচ্ছেন তাদেরকে বলছেন ঘুষপেটি, তোমরা বাংলাদেশে চলে যাও, তোমরা সবাই বাংলাদেশ থেকে এসছো, এরকমই কি ঘটনা? মানে না বাংলাদেশে না, কেন যাবে এইখানে তাহলে এইখানে মুসলমানরা আমি কেন আপনার যাবে? আপনার আপনি আপনি এখানে বক্তব্য দুর্ভাগ্যজনকভাবে ডিস্টর্ট করছেন। আচ্ছা আপনি ঠিক ভারতে করে যে দেন সমস্ত আমাকে, মুসলমানরা আপনি আছে ঠিক করে তারা দেন। ভারতে যে এক মিনিট, ভারতে যে সমস্ত মুসলমানরা আছে তারা ভারতের নাগরিক। আমাদের আপত্তি বাংলাদেশ পাকিস্তান থেকে আগত মুসলমানদের নিয়ে কিভাবে চেনেন? যারা এসছেন, চেনেন কিভাবে? তারা শুধুমাত্র, তার চেনেন জন্য তো কিভাবে? সিএ করছি আমরা, তার জন্য তো সিএ হবে, ওকে কেনার জন্যই তো সিএ হবে। ওকে এবং এই যে এখানে এসে যারা থাকুন, তারা জব কার্ড নিয়ে থাকুন, তারা ভিসা নিয়ে আসুন, তারা পাসপোর্ট নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা এখানে এসে বিভিন্ন রকমের কাজকর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন, বেআইনি ভাবে থাকছেন, ওকে তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য, তার জন্য সিএ, আমি আর তার জন্য আমাদেরকে সাম্প্রদায়িক বলা হচ্ছে। আচ্ছা তার জন্য সাম্প্রদায়িক বলা হচ্ছে, এই ব্যাপারে জয়প্রকাশ মজুমদার একটু যদি আপনি দ্রুত আপনি বলেন, আমাদের আসলে অনেকগুলি বিষয় রয়ে গেছে। জি জয়প্রকাশ মজুমদার। ঘটনা হচ্ছে মোদি সাহেব হায়দ্রাবাদ, সেখানে নিশ্চয়ই এই বাংলাদেশের মুসলমান বলুন, বাংলাদেশের হিন্দু শরণার্থী বলুন, অত সমস্যা নেই, একদম হার্ট অ্যান্ড হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে গিয়ে বক্তৃতায় তিনি বলছেন যে যে লোকরা বেশি বাচ্চা পয়দা করে, আপনারা বুঝতে পাচ্ছেন তো, তাদের জন্য আমরা উচিত পদক্ষেপ নেব, পরিষ্কার মুসলমানদের জন্য। তারপরে একটা কথা আমি শুধু বলে দিই যে আজকে যদি মুসলমানদের এত যদি অসুবিধে হয়, সঙ্গী হচ্ছে চন্দ্রবাবু নাইডু, তার যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে প্রমিস করা হয়েছে যে 5% সংরক্ষণ থাকবে মুসলমানদের জন্য, সেটা মেনে নেবেন তো মোদি আর সায়ন্তন বাবুরা? কিন্তু জয়প্রকাশ মজুমদার, আমি যেটি জানতে চাইছিলাম, যদি ভারতীয় জনগণ মানে যেহেতু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলছি, ভারতীয় জনগণের যদি এটা ইচ্ছা হয়, ভারতীয় জনগণ যদি মনে করেন যে তারা এরকমই একটি রাষ্ট্র করতে চান যেখানে আসলে বিজেপি বা নরেন্দ্র মোদীর দেখিয়ে দেওয়া যে পলিসি, যে যেখানে আসলে সেটিকেই তারা মেনে নেবেন, তো সেই রাজনীতি তো করাই যেতে পারে, তাই না? তবে আমি না, আমি সায়ন্তন বসুর ভারত ওই চলে কথাটিতে, কনস্টিটিউশনে। সায়ন্তন বসুর ওই কথাটির দিকেও আমি, সায়ন্তন বসুর ওই কথাটির দিকেও আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি এতদিন জানতাম যে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। একটা লাইন বলবো, জি জি বলেন বলেন। একটা লাইন, আপনি যেটা বললেন সেটা কিন্তু সত্য ঘটনা নয়। যত প্রাইম মিনিস্টার আসুক না আসুক, 550-র মধ্যে 500 সিট নিয়েও আসুক, তারা সবাই কনস্টিটিউশন বা সংবিধানের আন্ডারে থাকবে, অধীনে থাকবে। ভারতবর্ষের এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি, সৌন্দর্য। এবং সেখানে ধর্মের ওপর ভারতবর্ষকে ভাগ করার অধিকার বা নতুন নির্দেশ দেওয়ার অধিকার কোনো প্রাইম মিনিস্টার যতই তার মেজরিটি থাকুক তার নেই। পরিষ্কার হচ্ছে এটা সেকুলার কান্ট্রি, এবং সেখানে সকলের সমান অধিকার নিয়ে দিতে হবে, কাউকে ধর্মের ভিত্তিতে আলাদা করা যাবে না, এটাই হচ্ছে কথা। আপনারা কি দুইটা মানে আলাদা নেগেটিভ এখানে দ্বারা হচ্ছে কিনা? নেগেটিভ আমি বলছি যে পরিষ্কারভাবে সায়ন্তন বসু বলছেন যে ভাগ হয়েছিল দেশ ধর্মের ভিত্তিতে। আমি এতদিন জানতাম যে ধর্মের ভিত্তিতে পাকিস্তান আলাদা হয়ে গেছে, ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয় নাই। তা আপনি কি মনে করেন ভারত একটি সেকুলার দেশ? স্পষ্টতই সায়ন্তন বসু কিন্তু বলছেন যে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে একটি হিন্দু প্রধান দেশ হয়েছে ভারত। মানে আপনি সম্পূর্ণ 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 ভুল ন্যারেটিভ। এটা বিজেপি দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছে। আরো একটা কথা বলে দিই, ভাগ হওয়ার পরে ভারতবর্ষ নিজের সংবিধান তৈরি করেছে।
আর সেই সংবিধান স্পষ্টত আচ্ছা ঠিক আছে, ভারতবর্ষকে ঠিক সেকুলার আছে, বলে করেছে সায়ন্তন এবং বসুর সেইটা নিয়ে আমরা ৭৫ বছর থেকেছি। সায়ন্তন বসুর এই প্রসঙ্গে একটু কথা না, আমি এক মিনিট এই জি, সেকুলার জি। শব্দটা যে বলছেন না, জি সেকুলার তো 52 সালে ভারতের সংবিধানে ছিল না। হুম। ৭৫ সালের 25শে জুন জরুরি অবস্থা জারি করার পরে হুম, শ্রীমতী ইন্দিরা গান্ধী হুম। সেকুলার শব্দ এবং সোশ্যালিস্ট শব্দ, এই দুটো শব্দ ভারতবর্ষের সংবিধানের মধ্যে ইনসার্ট করেন। 52 টু 75 23 বছরে না, দুটো শব্দ ভারতবর্ষের সংবিধানে ছিল না, কিন্তু ছিল না। কিন্তু সায়ন্তন বসু কিন্তু আবার যাকে কি আসলে ছিল না, যাকে এর আবার আসলে কিন্তু কি ছিল না, না আপনি সংবিধানের না কথা আপনি ছিল বাদ না, দেন, কিন্তু এর উপর প্রশ্ন নেই। আমি যদি আপনি সংবিধানই তো একমাত্র কথা না, সংবিধান একমাত্র কথা, কিন্তু উনি তো জি। তৃণমূলের প্রতিনিধি সংবিধান তুলছেন, এত বলছেন সেকুলার। ওনার আমি বলে দিই সংবিধানে কি ছিল বলে দিচ্ছি। ৭৫-এ না, সেকুলার শব্দ ঢোকানো হয়েছে যখন সবাই আচ্ছা, যখন সবাই জেলের মধ্যে ছিল, যখন সবাই জেলের মধ্যে ছিল জরুরি অবস্থায়, অটল বিহারী বাজপেয়ী মোরারজি দেশাই জেলের মধ্যে ছিলেন, আমার মনে জনাব বসু আমরা একটু আমরা সেকুলার শব্দ নিয়ে আলোচনা করার আগে জেনে নি কখন এসেছে 75। পরের প্রসঙ্গে যাওয়ার আগে আমরা একটু জয়প্রকাশ মজুমদারকে 30 সেকেন্ড শুনি প্লিজ। না শুধু হচ্ছে যে সেকুলার শব্দটা হয়তো এসছে, প্রিঅ্যাম্বলটা একবার ভালো করে পড়ে নিলেই হবে। প্রিঅ্যাম্বলেই বলা হয়েছে ভারতবর্ষের দরকার কি ছিল, কথার কথা নয়, সেখানে বলা আমার হয়েছে বক্তব্য সকলের দরকার কি ছিল, আমার মনে হয় সেগুলো কথা নয়। আমার মনে হয় এই তর্কে শেষ হবে না, এই তর্ক শেষ হবে না যে যদি প্রিএম্বল আর সংবিধানের অংশ কি অংশ না সেটি নিয়ে আসলে বিস্তর তর্ক আছে। ভারতীয় সংবিধানের অংশ প্রিএম্বল কি প্রিএম্বল না সেটি নিয়ে আসলে গাদা বই, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নানা রকম রায় আছে, সেটির মধ্যে আমরা না যাই। আমরা পরবর্তী প্রসঙ্গে আসি। সেই প্রসঙ্গ হচ্ছে যে পলিসির ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ এবং ভারতের সম্পর্ক, এবং বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে বিজেপির এবং তৃণমূলের পলিসি আমরা একটু জানতে চাইবো। তবে তার আগে আমরা একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম, সেটি একটু আপনাদেরকে একটু শোনাতে চাই যে 2024-এর নির্বাচনে বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের জয় হলো, নরেন্দ্র মোদীর নৈতিক পরাজয় হয়েছে কিনা। শতকরা 95% দর্শক মনে করছেন যে হ্যাঁ নরেন্দ্র মোদীর নৈতিক পরাজয় হয়েছে, 5% মনে করছেন যে না হয়নি, 46,000 দর্শক ভোট দিয়েছেন। আমি একটু এবার জয়প্রকাশ মজুমদারকে দিয়ে শুরু করতে চাই। জয়প্রকাশ মজুমদার, এটি একটি বলা হয়, আমি বলি এটি একটি বলা হয় যে মমতা ব্যানার্জি আসলে মুখের উপর কিছু কিছু ক্ষেত্রে ভোটের জন্য সংখ্যালঘুদেরকে ভালো মন্দ এরকম বললেও তিনি আসলে বাংলাদেশ বিদ্বেষী একজন লোক। তিনি বাংলাদেশের কথা শুনতে চান না, বাংলাদেশের কল্যাণটা করতে দেখতে চান না, এবং নানাভাবে তিনি যৌক্তিকভাবে যে বিষয়গুলি পাও না, আমরা যদি তিস্তার কথা বলি, ভারতের সাথে কেন্দ্রের অবস্থান এবং রাজ্যের অবস্থান সেটা একটু আলাদা দেখি। বর্ডারে কিলিং নিয়ে মমতা ব্যানার্জিকে আমরা অনেক বেশি সরব হতে দেখি না। আমরা আসলে আরো অনেক কিছু নিয়ে আসলে মমতা ব্যানার্জিকে সরব হতে দেখি না। যতটা উনি সংখ্যালঘুদের কথা বলেন সেটা বেশিরভাগ সময় মনে হয় যে তিনি আরেকটা পক্ষের বা ভোট ব্যাংকে আসলে ইউজই করতে চাচ্ছেন। যদি আপনি একটু বলেন জয়প্রকাশ মজুমদার। আমি কাছাকাছি প্রশ্ন সায়ন্তন বসুকেও করতে চাই। জয়প্রকাশ মজুমদার। না, সম্পূর্ণভাবে এটা ভুল ধারণা, ভুল তথ্য। আপনি যেটা বললেন এই প্রস্তাবনা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একান্তভাবে বাংলাদেশ প্রেমী এবং বাংলাদেশের বর্তমান যিনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সঙ্গে তার অত্যন্ত হৃদ্যতার সম্পর্ক, এবং এমন সম্পর্ক যে তারা দুজনকে বোনের মতন বলেন এবং সবসময় যে কোনো সময় কথা বলতে পারেন। সব থেকে বড় কথা হচ্ছে তিস্তার যে কথা বললেন সেটা একটা গভীর কমপ্লিকেটেড ম্যাটার। এটা বোঝার দরকার এই কারণে, তিস্তার জল পশ্চিমবঙ্গ দিয়ে যায়। কেন্দ্র যখন বাংলাদেশের সঙ্গে চুক্তি করবে, পশ্চিমবঙ্গ ন্যায়ত কেন্দ্রের কাছে তার জন্যে তাদের যে চাষবাস তার জন্যে সেচের জন্যে তারা চেয়েছিল তার অল্টারনেট ব্যবস্থা। কেন্দ্র মানে আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সেই দিকে নজর না দিয়ে যখন এগোতে চায় তখন বলে যে এইভাবে যাওয়া যাবে না। এই ক্ষেত্রেই তো আমরা প্রতিবাদ করছি কেন্দ্রের, যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রেও যা করছে বাংলাকে, যেটা ইংরেজরা করেছিল সেই 43-এর মন্বন্তরে বাংলার কোমর ভেঙে দেবে বলে একটা ম্যানমেড ফেমিন করেছিল। আজকে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট সেই একই জিনিস বাংলার প্রতি করছে। কিন্তু বাংলার সঙ্গে বাংলাদেশের, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের
সবথেকে মধুর সম্পর্ক আছে, ছিল না এবং সামনের দিনেও থাকবে। আপনার কাছে কি মনে হয় যে আপনি যেটাকে মধুর সম্পর্ক বলছেন সেটাকে যদি আমি একটু ক্রিটিক্যালি দেখি, আমরা বারবার দেখছিলাম যে যৌথ দুই দেশের মধ্যেকার আলোচনায় বরাবরই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছেন। অনেক সময় বলা হচ্ছে যে মমতা ব্যানার্জির কারণে এটি হচ্ছে না। সেটিকে আসলে আপনি কিভাবে দেখেন? আপনি কি বলতে চান যে এটি কেন্দ্র ঠিক বলছে না? মানে ধরা যাক, আমি আপনাকে টাইমলাইনটা স্মরণ করে দিই জয়প্রকাশ মজুমদার, আপনার অনেক বেশি মনে থাকবে। আপনার মনে আছে যে মনমোহন সিং বাংলাদেশ সফরে এসেছিলেন। বাংলাদেশের দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এইটি জানানো হয়েছিল যে তাদের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষর করা হচ্ছে। অথচ আসার পরে মনমোহন সিংকে বলতে হলো যে এইটা আসলে মমতা ব্যানার্জি যেহেতু রাজি না, সেহেতু আমরা এটা দিতে পারবো না। আপনার কাছে কি মনে হয় যে কেন্দ্র এখানে আসলে রাজ্যের কাঁধে বন্দুক রেখে দায়িত্ব শেষ করতে চাইছে, নাকি আসলে এটি মমতা ব্যানার্জি এক ধরনের একগুঁয়েমেপনাই করছেন? কারণ আপস্ট্রিমের নদীর ক্ষেত্রে যৌথ নদী যে আইন আছে সেই আইনের ক্ষেত্রে এটি করা যায় কিনা আমি ঠিক জানি না। জয়প্রকাশ মজুমদার, আমরা আসলে না, আমি প্রশ্নটি আপনাকে বড় হয়ে যাওয়ার পরিষ্কার জন্য বলছি দুঃখিত। আজ। না না, প্রশ্নটা সহজ উত্তর। মনমোহন সিং বাংলাদেশে গিয়ে ঘোষণা করছেন আমরা তিস্তা চুক্তি সাইন করতে এসেছি। তার কি উচিত না? আপনার কমন সেন্সে কি মনে হচ্ছে যে এত বড় মিনিস্ট্রি, এত বড় দেশ ভারতবর্ষ, তারা এত বড় একটা চুক্তি করতে যাচ্ছে নেবারের সঙ্গে, সেখানে সবাই জানে একটা ফ্যাক্টর হচ্ছে যে দেশের যে রাজ্যের মধ্যে দিয়ে নদী আসছে তার চিফ মিনিস্টার, তার যে ভ্যালিড যারা শাসন করছে সেই রাজ্যটা, তাদের সঙ্গেও কনসালটেশন দরকার ছিল। এটা কি আনপ্রিপেয়ার্ড নয়? রাইট। আপনি কি মনে হয় যে জয়প্রকাশ মজুমদার এটি মনমোহন সিং আসলে মানে একটি বুঝ দিলেন বাংলাদেশ সরকারকে? আমি এখনই বলছি জি, এটি বুঝ এটা দিয়েছেন দায়িত্ব বাংলাদেশ এড়ানো। সরকার। এবং বাংলাদেশের সেই পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেখ হাসিনার যে কথাবার্তা হয়েছিল, কথোপকথন বা যা বাইরে এসছে আপনিও দেখেন, সেখানে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এইটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল, সেটা শেখ হাসিনাও অস্বীকার করেননি। সুতরাং একটা যে কোনো জিনিস থেকে আলোচনা চাই, সেই আলোচনার কথা যখন বলেছিলেন সেইটা না করে এগোনোর জন্যই এই সমস্যা হয়েছিল এবং বানানো হয়েছিল জয়প্রকাশ মজুমদার এটি পরিষ্কার। সরকারকে জয়প্রকাশ মজুমদার এটি পরিষ্কার। আমরা একটু শান্তন বসুকে শুনবো। আপনি জাস্ট অন্য দুটি বিষয় যদি দুটি কথা বলেন, সেটি হচ্ছে বর্ডার কিলিং এবং ক্রস বর্ডার ট্রেড, পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং কেন্দ্রের আন্তঃসম্পর্ক। দেখুন, বর্ডার কিলিং হচ্ছে বিএসএফ, যদি কিছু কিলিং হয় বিএসএফ এবং উল্টো দিকে বাংলাদেশের যে সীমান্ত রক্ষীরা, তাদের মধ্যে অনেক ঘটনা আছে, মধ্যে মধ্যে আমরা শুনতে পাই, জানতে পারি এবং তাদের মধ্যে মিটিং হয় এবং তারা প্রতিবাদ করে যে বিএসএফ এর গুলিতে এটা হলো। এই যে গরু চালান বা অন্য অন্য স্মাগলিং নিয়ে যে সমস্যা, বর্ডারের যে সমস্যা, একান্তভাবে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাহিনীর সঙ্গে। জয়প্রকাশ মজুমদার, আপনাকে ধন্যবাদ। আমরা বাংলাদেশের বাহিনীর সঙ্গে আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু শান্তন বসুর কাছে যেতে চাই। শান্তন বসু, বাংলাদেশের ক্ষেত্রে বিজেপি পলিসি যদি আমরা বিবেচনা করি যে বর্ডার কিলিং, তিস্তা চুক্তি, দুই পক্ষের আন্তঃসম্পর্ক, ট্রেড পলিসি, সেসবের ক্ষেত্রে আসলে বিজেপির ইয়েটা কি? আমি আঞ্চলিক পলিসিটা বুঝতে চাইছি, কেন্দ্রীয়টা না। বিজেপি না, দেখুন, গত 10 বছরে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের প্রভূত উন্নতি হয়েছে, এ নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রথম মোদিজির সরকার বা প্রথম এনডিএ সরকার বা বিজেপি সরকার যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে ছিটমহলের যে বিনিময়ের কাজ, সেটাকে সম্পূর্ণ করা হয়েছিল। এবং আপনার মনে আছে, ঢাকাতে যেদিন ছিটমহল বিনিময়ের কাজটা চুক্তিটা হলো, সেদিন দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। কারণ তৃণমূল বিজেপির মধ্যে যাই রাজনৈতিক দ্বন্দ্ব থাকুক, আমাদের দেশ যেহেতু একটা ফেডারেল স্ট্রাকচারে চলে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কনফিডেন্সে না নিয়ে বাংলাদেশের ব্যাপারে এই ধরনের বিষয় সিদ্ধান্ত নেওয়া যায় না। তার জন্য প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী ঢাকায় গিয়ে সেখানকার ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে চুক্তি করে এই সমস্যার সমাধান করেছেন। তিস্তাটা নিয়ে যে সমস্যা হয়ে আছে, আপনারা বিস্তারিত আলোচনা করলেন। শান্তন বসু, ছিটমহলের ব্যাপারটা কি একটু আলাদা না? ছিটমহল তো ভারতীয় সংসদে এজেন্ডা হিসেবে 40 বছর ধরে ছিল। তারপরেও থাকার পরেও, পার্লামেন্টে অ্যাক্ট পাস হওয়ার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কনফিডেন্সে নেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কনফিডেন্সের বাইরে নেওয়ার কোনো বিষয় ছিল না।
তাকে নিয়ে এই কাজটা হয়েছে। রাইট। এখন কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কনফিডেন্সে নেওয়া হয়েছে আন্তঃসম্পর্কগুলির ব্যাপারে, নাকি সেটি মুখে বলা হয়েছে, যেটি জয়প্রকাশ মজুমদার যেটিকে দায় এড়ানো বলছিলেন? না, আমি পরিষ্কার বলতে চাই, গঙ্গার জলবন্টন যখন হয়েছিল তখনও দেবেগৌড়া সরকার ছিল, তারাও তৎকালীন জ্যোতিবাবুর সরকারকে কনফিডেন্সে নিয়েছিলেন। এমনকি যখন বাংলাদেশ তৈরি হয় তখন ইন্দিরা গান্ধী সরকার, সায়ন্তন বসু শেষ করুন, ইন্দিরা গান্ধী সরকার সিদ্ধার্থ শঙ্কর রায়ের পশ্চিমবঙ্গ সরকারকে কনফিডেন্সে নেয়। তিস্তার জলবন্টনেও রাজ্য সরকারকে কনফিডেন্সে না নিয়ে ভারত সরকার কোনো কাজ করবে না। তো প্রতিবার যে যৌথ নদী কমিশনের বৈঠকে বা একেবারে শীর্ষ পর্যায়ের বৈঠকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখন আলোচনা করেন, তখন প্রতিবারে যে এই আশ্বাস দেওয়া হয় যে তিস্তার ব্যাপারে আমরা আসলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, এটি এখন রাজ্য সরকারের ব্যাপার, সেটি কেন? সেটিকে আইওয়াস? একদম ঠিকই আছে, ওটাই কনফিডেন্সের বিষয়। না, রাজ্য সরকার যতক্ষণ না এতে গ্রিন সিগন্যাল দেবে ভারত সরকার প্রসিড করতে পারবে। সেই গ্রিন সিগন্যালের ব্যাপারে রাজ্য সরকারকে, সেই গ্রিন সিগন্যালের ব্যাপারে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আছেন, সেই গ্রিন সিগন্যালের ব্যাপারে কেন্দ্রের হাতে নেই। কেন্দ্রের হাতে নেই। দেখুন, আমাদের দেশের ব্যবস্থা যেটা আছে, ফেডারেল স্ট্রাকচার, যেহেতু রাজ্য সরকারের যতক্ষণ না অন্তত অনুমোদন আসছে ততক্ষণ আমরা নৈতিকভাবে বা আমরা আমি একটা স্পেসিফিক প্রশ্ন করি। মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন যে নদীর পানি আটকে রাখবো, পানি নিয়ে আমি কি করব? পানি তো আমার, কিন্তু পানি যদি আমার এখান থেকে যাইতে হয় তাহলে কেন্দ্রকে এটার আমার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে যাতে আমার এই ক্ষেতের জমিগুলি শুকায় না যায়। সেই জন্য কেন্দ্রকে আমার টাকা দিতে হবে। সেই ক্ষেত্রে এই গত 12 বছর, 15 বছর, 18 বছর ধরে আমি এই কথাই শুনতেছি। এইটার ক্ষেত্রে কেন্দ্র আসলে কি করছে? কেন্দ্র আসলে কিছু করবে কিনা? অন্য নদীর, আমার মনে হয় একটা বিষয় মিস হচ্ছে। মুখ্যমন্ত্রী তোরসার জলের কথা বলেছেন, সেই তোরসার জল নিয়েও ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা চলছে। একটা অল্টারনেটিভ প্ল্যানিং চলছে। টাকার পয়সার বিষয়টা বড় নয়, অন্য নদীর জলের প্রশ্ন। যদি তিস্তার পরিবর্তে তোরসা নদীর জলের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি এবং বাংলাদেশ সরকারের আপত্তি না থাকে, তাহলে হয়তো তা নিয়েও ভারত সরকার আলোচনা করতে পারে। বর্ডার কিলিং নিয়ে একটা কথা, বর্ডার কিলিং নিয়ে একটু যদি বলেন। বর্ডার কিলিং এ দেখুন, এটা পরিষ্কার কথা যে স্মাগলিং বলুন, অপরাধ বলুন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের একজন সাংসদ আমাদের এখানে খুন হয়ে গেছেন। আমাদের এই আমি বা জয়প্রকাশ মজুমদার যে এলাকায় থাকি সেই এলাকাতেই খুন হয়ে গেছেন। কাজেই এ ধরনের ক্রস বর্ডার যে সমাজ বিরোধী গোষ্ঠী বলুন, সন্ত্রাসবাদী বলুন, যে কোনো দেশেরই, এমনকি ভারতবর্ষে দীর্ঘদিন লুকিয়েছিল মুজিবের হত্যাকারী একজন ব্যক্তি, সাম্প্রতিককালে তাকে ধরে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয়। এরকম একটা যাতায়াত উভয় দেশের মধ্যে অপরাধীদের ব্যাপক হারে আছে। যেহেতু এই বর্ডারটা খুব পোরাস বর্ডার এবং সেখানে বিএসএফ কে মাঝে মধ্যে ব্যবস্থা নিতে হয়, বিডিআর কেও ব্যবস্থা নিতে হয়। ফায়ারিং যত কম হয়, যত রক্তপাত কম হয় তত ভালো, কিন্তু সবকিছু তো সম্ভব না, অনেক সময় এড়ানো যায় না। এরকম ব্যবস্থা পৃথিবীর আর কোন দেশে নেওয়া হয় কিনা? ধরেন, তার কারণ পোরাস বর্ডার আছে, মেক্সিকোর বর্ডার আর ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে অনেক পার্থক্য আছে। ভারত বাংলাদেশ বর্ডার এমন আছে কারুর বাড়ির উঠোন ভারতে, রান্নাঘর বাংলাদেশে, এরকম সমস্ত, যেটা আপনি আমেরিকা মেক্সিকোতে দেখবেন না। আমেরিকা মেক্সিকোতে এরকম আসে, একটা গ্রামের মধ্যে দিয়ে দুইটা দেশ গেছে, সেটাও আসে ইউরোপের বিভিন্ন দেশ। আচ্ছা, গ্রাম আছে, আমি তো বাড়ির কথা বলছি, বাড়ির মধ্যে দিই। আচ্ছা, যাই হোক, আমি জয়প্রকাশ মজুমদার আঙ্গুল তুলে রেখেছেন, আমি একটু শুনতে চাই জয়প্রকাশ মজুমদারকে। জি, জয়প্রকাশ মজুমদার। না, আমি এর সঙ্গে আপনি বর্ডার ট্রেডের কথা তুলেছিলেন, ট্রেড, জি, ব্যবসা বাণিজ্য, জি জি, এই ব্যাপারে আমি বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় গত 3-4-5 বছরে যে অসাধারণ কিছু পদক্ষেপ নিয়েছেন এই ট্রেডটাকে ভালো করতে, বাড়াতে, বাংলাদেশের সুবিধে করতে। আপনারা নিশ্চয়ই জানেন যে কটা কাস্টমস পয়েন্ট আছে, আগে সেখানে বাংলাদেশে যেসব পণ্য যেত সেই সব লরি একেবারে 7 থেকে 10 দিন আটকে থাকতো এবং তার জন্য পেরিশেবল গুড নষ্ট হতো আর অন্যদিকে দাম বাড়তো। এখন সেখানে গিয়ে 24 ঘন্টার মধ্যে যাতে সমস্ত লরি বা ট্রাক যেতে পারে তার জন্য বিশাল ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আলাদা করে কাস্টমসের আগে যাতে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যাপারে এদিকে পশ্চিমবঙ্গে পরিষ্কার। আমরা আরো একদিন এটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করবো। আমি আপনার জন্য যে প্রশ্ন করতে চাই জয়প্রকাশ